আমরা শর্তে যেটা লিখছি সেটা হলো যে ইফ কোয়াড্রেন্ট 1 যেটা সেটা যদি 0 থেকে বড় হয় এবং এটাও যদি 0 থেকে বড় হয়, তার মানে দেখো দুটাই পজিটিভ, তার মানে এটা কি অল পজিটিভের ঘর। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে ইলস ইফ, নতুবা এটা কি 0 থেকে ছোট আর এটা হলো 0 থেকে বড়, তার মানে একটা ছোট বড়, একটা মাইনাস একটা হলো প্লাস। এটা দ্বিতীয় গেল। এর পরবর্তীতে তৃতীয় যেটা সেটা দেখো যে একটা হলো কি 0 থেকে ছোট আর একটা হলো 0 থেকে ছোট, মানে দুটাই নেগেটিভ। আর চতুর্থ যেটা সেটা হলো যে একটা 0 থেকে বড় একটা হলো 0 থেকে ছোট। আর পঞ্চম আর একটা রাখা হয়েছে, দেখো অনেকগুলা কন্ডিশন তো এই জন্য এলস ইফ ব্যবহার করা হয়েছে। এবং সর্বশেষ যেটা সেটা হলো যে যদি 0 সমান হয়, এজন্য ইকুয়াল ইকুয়াল, এবং এটাও যদি 0 সমান হয় তাহলে যেটা হবে সেটা। তো এই হলো মূলত আমাদের তোমার পার্ট দেখানো হচ্ছে। আচ্ছা, এইটা ছিল হলো গতদিন আমরা দেখাইছি প্রোগ্রামটা, আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী যেটা আছে সেটা হলো যে এটা একটা ম্যাথমেটিক্স এর মানে তোমার হলো ভর্তি পরীক্ষার সময় জাস্ট কিছু কন্ডিশন দেওয়া থাকে, সেই কন্ডিশনের উপর ভিত্তি করে, যেমন এখানে বলছে যে ম্যাথে অবশ্যই থাকতে হবে 65 সমান অথবা তার বেশি, ফিজিক্সে থাকতে হবে 55 সমান বেশি, কেমিস্ট্রিতে থাকতে হবে 50 সমান বেশি। এটা হলো আমার প্রথম শর্ত। যদি এই তিনটা শর্ত কেউ পূরণ করে, যে এই মার্কসগুলো যদি তার থাকে, তাহলে সে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে। অথবা আরেকটা বলেছে সেটা হলো যে টোটাল ইন অল থ্রি সাবজেক্ট 180 তার সমান অথবা বেশি, মানে টোটালটা যদি আবার 180 সমান অথবা বেশি হয়, মানে তিনটা সাবজেক্টের মান যদি 180 সমান অথবা বেশি হয়, তাহলেও সে এলিজেবল। এইটা হলো প্রথম শর্ত, ঠিক আছে। প্রথম শর্ত হলো এইটা, খেয়াল করে দেখো সবগুলো একবার দেওয়া আছে। আর অথবা তার মানে কি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই সবগুলাতে ইন্ডিভিজুয়াল এই মার্কসগুলোর বেশি পেতে হবে, এবং সাথে শর্ত কি সেটা হলো যে 180 সমান অথবা বেশি হতে হবে যোগ করে, তাহলে সে এলিজেবল। অথবা আরেকটা বলছে সেটা কি যে ম্যাথ এবং সাবজেক্ট, মানে ম্যাথ অথবা অন্য আরেকটা সাবজেক্ট সেটা আবার যোগ করলে যেন 140-এর বেশি হয়, তাহলেও আবার এলিজেবল হবে। তার মানে খেয়াল করে দেখো যে একটা স্টুডেন্ট পেয়েছে 65, একটা পাইছে 51 আর একটা হলো 72। খেয়াল করে দেখো 51 কিন্তু এখানে এলিজেবল না, 65 ঠিক আছে, 72 এটা আবার এলিজেবল। তো এখন সে পরীক্ষা দিতে পারবে কিনা সেটা এখন আমাদেরকে চেক করতে হবে। তাহলে আমাদের শর্ত যেটা ছিল এই তিনটা মার্কস আমরা এখন ফার্স্ট আগে নিলাম, নেওয়ার পরে প্রথম যে পার্টটা আছে খেয়াল করে দেখো যে মার্কসগুলো আমরা ইনপুট অলরেডি নিলাম, নেওয়ার পরে এই তিনটা মার্কস যোগ করছি, তাহলে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সেটা কত হতে হবে, অবশ্যই সেটা হতে হবে 180-র সমান অথবা বেশি। তাহলে এই তিনটা এখন যোগ করে দেখতে হবে, যে একটা হলো পেয়েছে 65, 51, 72, যোগ করলাম, করে সেটা আমরা দেখবো যে 180-র সমান অথবা বেশি কিনা। অথবা আরেকটা বলেছে সেটা কি যে আরেকটা শর্ত আছে, ম্যাথ প্লাস এনি সাবজেক্ট। এখন তুমি হয় ম্যাথের সাথে ফিজিক্স যোগ করতে পারো অথবা ম্যাথের সাথে কেমিস্ট্রি যোগ করতে পারো, তাহলে ম্যাথ অবশ্যই থাকবে, তার সাথে এনি সাবজেক্ট মানে ফিজিক্স অর কেমিস্ট্রি, এইটা যোগ করে সেটা আবার যোগফল কত হতে হবে, অবশ্যই 140 এর যদি সমান হয় তাহলে আমরা মানে ধরে নিতে পারবো যে সে এলিজেবল। তো এখানে দেখো সেটাই করেছে, যে আমাদের প্রথম শর্তটাকে আমরা এখানে একটু ঘুরিয়ে লিখেছে। কি ঘুরিয়ে লিখেছে, প্রথমেই আগে যেটা মানে করবে সেটা হলো যে ইফ ম্যাথ 65 সমান অথবা বেশি যদি হয় তাহলে নিচে নামবে, তারপর আবারও ইফ ফিজিক্স যদি 65 সমান অথবা বেশি হয়, দেখো এটার সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক রাখা হয়নি, এটা একটা আলাদা এটা একটা আলাদা। যদি আমরা ইলস ইফ করতাম তাহলে কিন্তু সম্পর্ক থাকতো, সম্পর্ক নাই এখানে, ঠিক আছে। মানে সবগুলা এখানে সত্য হতে হবে, এটাও কন্ডিশন সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে, এটাও সত্য হতে হবে। মানে 65 সমান অথবা বেশি, 55 সমান অথবা বেশি, 50 সমান অথবা বেশি, এই তিনটা সত্য হতে হবে, কোনো মানে মিথ্যা হলে চলবে না, প্রথম কথা। তারপরে যদি এটা হয় তারপর আবার শর্ত দিয়েছে, সেই সাথে আরেকটা শর্ত আছে, সেটা কি ম্যাথ ফিজিক্স আর কেমিস্ট্রি যোগ করে সেটা 180-র সমান অথবা বেশি, অথবা ম্যাথ আর যে কোনো একটা সাবজেক্ট ধরে নিয়েছে এখানে ফিজিক্স, সেটা কি 140-এর সমান অথবা বেশি যদি হয়, তাহলে বলবো কি ক্যান্ডিডেট ইজ এলিজেবল ফর দ্য অ্যাডমিশন, অ্যাডমিশনের জন্য এলিজেবল। আর যদি না হয় তাহলে ক্যান্ডিডেট নট এলিজেবল। এই যে এখানে দেখো অনেক তো ইফ লেখা হয়েছিল, 1 2 3 4, চারটা ইফ, তো সেই চারটা ইফের চারটা ইলস এখানে ব্যবহার করেছে, ইলস 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 ইলস, দেখো সবগুলাই নট। আচ্ছা, এর পরবর্তী যেটা আছে সেটা হলো যে অলরেডি তোমরা মনে হয় দ্বিঘাত সমীকরণ এইচএসসি তে করেছো না এসএসসি তে করেছো, ঠিক মনে পড়ছে না। আচ্ছা, এখন এখানে এই এই সমীকরণের মান বের করতে হবে, রেজাল্ট। তাহলে আর ইকুয়াল টু এই সমীকরণের মান বের করতে হবে। দেখো দেখি এখানে ভ্যারিয়েবল কয়টা আছে, বি একটা, এ একটা, সি একটা, তাহলে তিনটা ভ্যারিয়েবল নিতে হবে, একটা এ, একটা বি, একটা হলো সি।
বুঝতে পারছো কিনা? তাহলে আমরা তিনটা ভ্যারিয়েবল নিব, তারপরে এই সমীকরণে মান বসাবো। ঠিক আছে? আচ্ছা, এই সমীকরণে মান বসানো তো তোমার ইজি, কিন্তু একটা জায়গাতে একটু ঝামেলা হয়ে আছে। সেই ঝামেলাটা এখানটাই খেয়াল করে দেখো যে প্রথম অবস্থাতে যদি আমার এটা পজিটিভ হয় কোনো সমস্যা হবে না, কিন্তু যদি এটা নেগেটিভ হয় তখন একটা ঝামেলা সৃষ্টি করবে। সেইটাই মানে খেয়াল করে দেখো, এখানে আমরা তিনটা সংখ্যা ইনপুট নিচ্ছি। ইনপুট নেওয়ার পরে এখানে বলেছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, তো এটা রুটের ভেতরে যেহেতু আছে আমরা আলাদাভাবে আগেই ডি নামে একটা ভ্যারিয়েবল নিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac এই যে রেজাল্টটা ডিতে বের করে নিলাম। তাহলে পরবর্তীতে শুধুমাত্র রুট ডি করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে দেখো যে যদি এই ডি এর মানটা 0 হয়, মানে ডি এর মানটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমরা প্রিন্টএফ বলবো বোথ আর ইকুয়াল। ঠিক আছে? মানে এই যে খেয়াল করে দেখো, এই ডি এর এখানে যে মানটা পাচ্ছি রুটের ভেতরে, সেই মানটা যদি 0 হয় তাহলে আমরা বলবো বোথ আর ইকুয়াল। আচ্ছা, যদি না হয় তাহলে নিচে যে এখন দুইটা মান আসতে পারে, আইদার পজিটিভ অথবা কি নেগেটিভ। তো পজিটিভ মান যদি আসে তাহলে দেখো এখানে লেখা আছে সমীকরণে x1 ইজিক্যাল টু মাইনাস বি, আর এটা কি 2.a টুয়াইস এ। খেয়াল করে দেখো যে এটা এখন কোনো কারণে বোথ আর ইকুয়াল এবং রুট জিরো মানে কি কোনো মান নাই। ঠিক আছে? তাহলে এখানে মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ, এটা করলে যে সমীকরণের এক্স এর মান x1 এর মান যেটা হয় সেটা। আচ্ছা, এবং রেজাল্টটা এখানে ডিসপ্লে করে দিবে x2 ইজিক্যাল টু x1। আর সেই সাথে তোমাদেরকে এখানে একটু আমি বলে রাখি, এই পার্টটা বুঝতে হলে তোমাদের আবার সেই ক্লাস 9-10-এ যেতে হবে, মানে ওই সূত্রের পার্টটা। যে এখানে দেখো সূত্রটাতে কি লেখা আছে, মাইনাস বি প্লাস মাইনাস, তাই না? সমীকরণটা একটু আরেকবার দেখি, দ্বিঘাত সমীকরণ কি ছিল, এই যে প্লাস আর মাইনাস। ঠিক আছে? খেয়াল করে দেখো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কিছু একটা ডিভাইডেড বাই টুয়াইস এ। তার মানে দেখো এই সমীকরণে মাইনাস বি তো থাকছেই, একবার হবে প্লাস রুট সামথিং ডিভাইডেড বাই টুয়াইস এ, আর একবার কি হবে মাইনাস রুট সামথিং ডিভাইডেড বাই টুয়াইস এ। বিষয়টা বুঝছো কিনা? সমীকরণে কয়েকটা রেজাল্ট হতে পারে, আইদার যদি শুধুমাত্র পজিটিভ ধরি তাহলে একটা, শুধুমাত্র নেগেটিভ যদি ধরি তাহলে একটা, আর এই রুটের একটা রেজাল্ট। তো সেজন্য এখানে অনেকগুলো রেজাল্ট আছে, সেটা এখানে ধাপে ধাপে লেখা আছে। তো প্রথমে একটু বুঝতে সমস্যা হবে যতক্ষণ না ইকুয়েশনটাকে তোমরা নিজেরা লিখে ফেলবা। প্রথম কথাটা যেটা বলছে, আমরা রুটের ভেতরে যে মানটা থাকছে সেটাকে ডি হিসাবে ব্যবহার করছি। সেই ডি এর মানটা যদি 0-র সমান হয় তাহলে আমরা এই কাজটুকুন করব। ঠিক আছে? মানে 0-র সমান হওয়া মানে শুধুমাত্র ওই মাইনাস বি কে টুয়াইস এর দ্বারা ভাগ। খেয়াল করে দেখো কি পাচ্ছি, মাইনাস বি তারপরে প্লাস মাইনাস রুট 0 ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে বলো প্লাস মাইনাস রুট 0 মানে কি এইটুকুন তো মানে বাদ হয়ে যাবে, এইটুকুন তো বাদ এমনিতে। তাহলে থাকবে কি, থাকবে হলো মাইনাস বি ডিভাইডেড বাই টুয়াইস এ। ঠিক কিনা? আচ্ছা, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন এখানে এখানে দুইটা কথা আছে, সেটা হলো যে একবার তো প্লাসের জন্য আর একবার মাইনাসের জন্য। তাহলে x1 ধরলাম প্লাসের জন্য আর একটা x2 ধরলাম মাইনাসের জন্য। তাহলে দুইটা রেজাল্ট একই হবে কিনা, কারণ যেহেতু এখানে এইটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লাস হলেও যা মাইনাস হলেও সেম হবে। ঠিক আছে? সেজন্য দেখো x2 আর x1 সেম করে দেওয়া হয়েছে। বুঝলা কিনা? জি স্যার। জি স্যার। এবার কি বোঝা গেছে যে আমরা এখানে কেন দুইটা মান পাচ্ছি? কারণ এই যে একবার প্লাস হবে একবার মাইনাস হবে। হ্যাঁ, তো প্লাস দিয়ে আর মাইনাস দিয়ে যাই হোক, এটা তো 0 হলে তার প্লাস মাইনাসের কোনো ভ্যালু নাই। অতএব x1 আর x2 এর মান সেম হবে, সেজন্য x1 x2 একটা মান যেটা পাচ্ছি সেটা আবার x2 তে বসাই দিয়েছি, দিয়ে সেই রেজাল্টটা ডিসপ্লে করে দিলাম, কাজ শেষ। এখন আসো, যদি সেটা আমার 0 না হয় 0 থেকে বেশি হয় তখন কয়টা হবে? 0 থেকে যদি বেশি হয় তাহলে খেয়াল করো মাইনাস বি, তারপর কি আসবে, একটা হলো প্লাস রুট সামথিং ডিভাইডেড বাই টুয়াইস এ, এটা হলো x1 একবার, আরেকবার কত আসবে, x2 আসবে কত, আসবে হলো মাইনাস বি মাইনাস রুট ওভার সামথিং ডিভাইডেড বাই টুয়াইস এ। দেখো আসবে কিনা, সেটা এখানে লেখা আছে দেখো, x1 মাইনাস বি প্লাস স্কোয়ার রুট, এই স্কোয়ার রুটটা মানে হলো রুট, এই যে রুট, এই রুটটাকে আমরা ফাংশন হিসেবে যখন লিখি তখন লিখতে হয় এস কিউ আর টি, এটা একটা ফাংশন। সরাসরি আমরা রুট তো প্রোগ্রামে লিখতে পারছি না, এর জন্য একটা ফাংশন দিয়ে লেখা হয়, এই এস কিউ আর টি মানে হলো রুট। ঠিক আছে? এভাবে তো কিবোর্ডের বাটন আমরা সরাসরি লিখতে পারবো না, এই জন্য এখানে একটা ফাংশন ব্যবহার করছে, ফাংশনটার নাম হলো স্কোয়ার রুট, তারপরে ডি ডিভাইডেড বাই টুয়াইস এ। বুঝলা কিনা? আর এটা দেখো প্লাস,
আর x2 টা কি হবে মাইনাস। এই দুটো যে রেজাল্ট সেটা ডিসপ্লে হয়ে গেল। আমরা সচরাচর যখন প্রোগ্রাম করি সেই প্রোগ্রাম করার সময় আমরা ফাংশন নিয়ে নরমাল যেটা করি সেটা হলো ইনপুট। ইনপুটের জন্য আমরা একটা ফাংশন নিই, সেই ফাংশনটার নাম কি মনে আছে? সেটা হলো স্ক্যান এফ ফাংশন। আচ্ছা, ঠিক আউটপুটের জন্য যে ফাংশনটা ব্যবহার করি সেই ফাংশনটার নাম হলো প্রিন্টএফ ফাংশন। আচ্ছা, এই দুটো ফাংশন আমরা ব্যবহার করি। তো এই দুটো ফাংশনের টা কোথায় আছে লেখা সেটা হলো এদের হেডার ফাইলে লেখা আছে। হেডার ফাইলটার নাম হলো আমরা লিখে রাখি stdio.h। এর পূর্ণরূপ আমরা জানি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তাহলে কোনো ক্ষেত্রে যদি ইনপুট আউটপুট ফাংশন ব্যবহার করা হয় তাহলে stdio লেখা হয়। এছাড়াও আরো অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলা আমাদেরকে জানতে হবে পরবর্তীতে। তো এখন আমরা যে ফাংশনগুলা ব্যবহার করছি সেই ফাংশনটা যেমন তোমাকে আমি প্রথম দিন বলছিলাম যে ধরো তুমি একটা লাইব্রেরিতে গেছো, লাইব্রেরিতে যে তুমি কোনো কারণে মানে আকবরের বই পড়বা, তাহলে নিশ্চয়ই এটা একটা সেলফ আছে যে সেলফটা হলো ইতিহাস রিলেটেড সেলফ, সেখানে বইগুলা পাবা। কোনো কারণে যদি তুমি কবিতার বই পড়তে চাও তাহলে কি এই ইতিহাসের সেলফে পাবা? না, সেটা আবার কবিতার সেলফে পাবা। তো ঠিক এরকম এই যে ইনপুট আউটপুট ফাংশনগুলো আছে যে সেলফে, সেই সেলফটার নাম হলো stdio.h। ঠিক আছে, ঠিক এরকম আমরা আরো কিছু ফাংশন পাই। সেই ফাংশনগুলোর ভেতরে যেটা আছে সেটা হলো যে ধরো আমি যদি ম্যাথমেটিক্যাল কাজ করি, যেমন ধরো পাওয়ার POW, এই ফাংশনটার নাম হলো পাও ফাংশন। ঠিক আছে, এই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি, আচ্ছা আমরা পাও ফাংশনটা ব্যবহার করি, পাও ফাংশনটা ব্যবহার করা হয় মূলত ম্যাথমেটিক্যাল কাজে। খেয়াল করে দেখো x⁵। তো x⁵ বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হলো কিবোর্ডে আমরা তো এভাবে লিখতে পারি না, তখন এই ফাংশনটা ব্যবহার করা হয় পাও x,5। x⁻10 যদি হয় তখন আমরা লিখি হলো পাও x,10। তো এইভাবে মূলত আমরা ফাংশনগুলোকে ব্যবহার করে থাকি। তো এখানে যখন আমরা ম্যাথমেটিক্যাল রিলেটেড ফাংশনগুলো ব্যবহার করব তখন আমরা যেমন লিখলাম পাও ফাংশন, তারপরে ধরো আরেকটা আছে হলো সেটা হলো স্কোয়ার রুট SQRT, স্কোয়ার রুট ফাংশন। এই ফাংশনগুলো যখন ব্যবহার করব তখন হেডার ফাইলটা হবে math.h। ঠিক আছে, এটার নাম হলো .h। ঠিক আছে, এটা হলো এর হেডার ফাইল। আর একটু আগে খেয়াল করে দেখো আমরা লিখছিলাম stdio.h এবং তার আন্ডারে আমরা কি রাখছিলাম সেটা হলো scanf, তারপরে প্রিন্টএফ, এইগুলো ব্যবহার করছিলাম। সেটা হলো stdio.h এর আন্ডারে, আর এটা হলো math.h এর আন্ডারে পাও স্কয়ার রুট এগুলো ব্যবহার করা হয়। তো আশা করি এটা বুঝতে পারছো যে ম্যাথের আন্ডারে এগুলো আর স্টুডিওর আন্ডারে এই ফাংশনগুলো আমরা মূলত ব্যবহার করি। আগে আরো একটা ছিল যে conio.h। হ্যাঁ, আরো কিছু ফাংশন আছে, যেমন ধরো আমরা আরেকটা হেডার হচ্ছে conio.h, এটা হলো কনসোল ইনপুট আউটপুট বলা হয়। এর আন্ডারে আছে ক্লিয়ার স্ক্রিন CLEARSCR, ক্লিয়ার স্ক্রিন মানে স্ক্রিনকে ক্লিয়ার করার জন্য। তারপরে GETCH, এইগুলো হলো ফাংশন, এইগুলোর হেডার ফাইল হলো conio.h। তো এখন আমার প্রোগ্রামে এগুলো বুঝতে পারছে আলাদা আলাদা ফাংশন এবং আলাদা আলাদা, ওই যে লাইব্রেরিতে যেমন আলাদা আলাদা সেলফ আছে এবং আলাদা আলাদা বই আছে, ঠিক ওই রকম এখানে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, স্কয়ার রুট, যেহেতু স্কয়ার রুট আছে অতএব আমাদেরকে এটা অলরেডি এজন্য math.h টা আছে। আশা করি বুঝতে পেরেছো যে math.h টা কেন ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এই ছিল হলো আজকে এই পর্যন্তই, তোমরা করো। আর একটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটা আমি আর বলছি না, এই প্রোগ্রামটা নিজেরা দেখবা, দেখে বুঝতে পারবা আশা করি। সেটা হলো যে বলেছে যেটা write a C program that read roll number, name, marks of 3 subject and calculate the total percentage division। এটা তো ইজি ব্যাপার, মানে 3টা মার্কস নিবে, নেওয়ার পর তার টোটাল যোগ করবে, তার গড় করতে হবে আর হলো ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ আর গড় পার্সেন্টেজ এন্ড ডিভিশন। তো খেয়াল করে দেখো এই সেই কাজগুলো এখানে করা হয়েছে, সেটাই দেখানো হয়েছে যে মার্কস গুলো আমরা ইনপুট নিলাম, নেওয়ার পরে তবে এখানে মনে হয় একটা কথা আছে, সেটা হলো যে ডিভিশন বের করতে হবে। ডিভিশন বলতে যেটা বোঝানো হয় সেটা হলো যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তোমরা এখানে ডিভিশন না করে গ্রেড করতে পারো A+, A-, তো আপাতত ডিভিশনই রাখো। সেটা হলো যে আসল আগেকার যুগে 80-তে ছিল হলো ফার্স্ট ডিভিশন, নাকি না 70-এ ফার্স্ট ডিভিশন ছিল, জানো কি তোমরা? এই যে ডিভিশন ফার্স্ট। ঠিক আছে, তো এইটাই এখানে মূলত সেইটাই দেখানো হয়েছে যে টোটালটা যেটা হবে সেইটা
যদি 60-এর সমান অথবা বেশি হয় তাহলে ফার্স্ট ডিভিশন ধরা হবে। সেটা যদি 48 এবং 60-এর মাঝে থাকে সেটাকে বলা হয় সেকেন্ড ডিভিশন। আর তার থেকে যদি ছোট হয়ে যায় সেটাকে বলা হয় শুধুমাত্র পাস। ঠিক আছে, মানে 36-এর থেকে বেশি 48-এর নিচে হয় সেটা হলো পাস, আর আদারওয়াইজ ফেল। ঠিক আছে, এটা হলো ডিভিশন। আর গড়, ঠিক আছে, তিনটার গড় নির্ণয় করতে হবে, তার ডিভিশন বের করতে হবে।